ও যখন তৈরি হয়ে আসে, যখন ও ওই শান্ত থেকে তুফানের রূপ দান করছে, ওকে যেন একটা বিজনেস ডিল করতে পাঠায় তুফান, তখন শান্ত যখন হাসতে 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 খাট করে যখন চেঞ্জ হয়ে গেল, ওই জায়গাটা আমার সাকিবের অসাধারণ। ঠিক আছে, এবার আসেন রাহেন রাফি আপনার কাছে ডেট চাইলো, তারেক মাসুদ ভাই বাঁচে আছে, তারেক মাসুদও ডেট চাইলো, একই ডেট চাইছে, 21 দিন দেন, কাকে দেবেন? আমার যারা ভক্ত হয়েছে এখন এই তুফানের কারণে তারা কষ্ট পাবে হয়তো, কিন্তু আমি তারিখ আমি একটা গেট আপ নিচ্ছি, এখন আমি দাঁড়িয়ে রাখছি। হ্যাঁ, আমি না একটা গেট আপে আমি থাকতে ভালো লাগে না আমার। ওকে, ডিফারেন্ট একটা জুটি পাচ্ছি, আমার জুটিটা ব্যবহার করে ফেলছে তুফান, এখন জুটিরে কীভাবে কাটা যায় এই চিন্তা করছি। তো আমার সবসময় চেঞ্জ হতে ভালো লাগে। আমাকে কেউ যদি বলে বা তুমি এরকম একটা ক্যারেক্টার হয়ে থাকো, তাহলে রেডি। এখন এই মুহূর্তে আপনার যে মেন্টাল স্ট্যাটাস, সেই জায়গায় ব্লকবাস্টার না ফেস্টিভ্যাল টানে অভিনেতা গাজী রাকায়েত? অভিনেতা হিসাবে আমি সব জায়গায় পৌঁছাতে চাই। আমার কাছে কোনো জাত নাই। ব্লকবাস্টার বলেছি। আমি একটু চারুনির্মে আসি, যারা নতুন ছেলেপেলে আসে, যে আপনি 48টা ব্যাচ আপনি পরিচালনা করলেন, ওদের স্বপ্নের জায়গাটা কেমন দেখেন আপনি? তো একদম কাঁচাটা। হ্যাঁ, আমার কাছে না খুব কোয়ালিটি ছেলেপেলে আসে আমি বলবো না, আচ্ছা, কিন্তু আমার স্কুলটা আসলে শুধুমাত্র অ্যাক্টিংয়ের স্কুল না। একজন ছেলে একজন ভালো লিডার হতে পারে, ভালো বস হতে পারে, সে যেন ভালো ফাদার হতে পারে, একটা পারফরমেন্স কোয়ালিটি তার মধ্যে ডেভেলপ করে দেওয়া। এবং দেখা গেছে এমন একটা ছেলে আমার কাছে আসলো, 10 বছর পর ওকে আমি দেখে নিজে অবাক হয়ে গেছি যে তোমার এত সুন্দর পরিবর্তন কিভাবে হলো। তো স্কুলটা আমার কাছে আছে, কিন্তু আজকে যেমন আমার এই যে গড়ে অভিনয় করেছে আশিউল, অসম্ভব ভালো অভিনয় করেছে, এরকম অনেক আছে। আজকে যেমন শিমুল, সুজাত শিমুল, আনন্দ খেলাতে অনেক অভিনেতা অভিনয় বাইরে কাজ করছে। স্কুলের আগে অপূর্ব নিশো, তিতাস জিয়া, এরা যারা আমার আগে কাজ করেছে। তো আমি কাছে যেটা মনে হয় যে আমার কাছে এরকমও হয়েছে, নায়ক নায়িকার গ্রুমিং করেছে, এখনও করতে আসছে। সোহানুর রহমান সোহান তার শেষ ছবির জন্য নায়ক নায়িকা নিয়ে 7 দিন আমার বাসায় আমার তো স্ক্রিপ্ট করেছে। যেমন বাংলাদেশে নাই, অ্যাক্টিং কোচ নাই। যেমন আপনি একটা ছবি বানাবেন, ফর অ্যান এক্সাম্পল, আপনি গান্ধীর মতো একটা ছবি বানাবেন, ডিরেক্টর ইজ নট এ টিচার, ডিরেক্টর ইজ এ ক্রিয়েটিভ কোঅর্ডিনেটর। সো ওই অ্যাক্টিংটাকে হ্যান্ডলিং করার জন্য একজন ট্রেনার দরকার। এই প্রফেশনালিজমটাও কিন্তু তৈরি হয়নি যে রাকায়েত আপনি এটা তৈরি করেন। আজকে দেখেন মিডিয়াতে আমার তারিক আনাম খান, মামুনুর রশিদ, এদের শিশুরাই কিন্তু ডমিনেট করছে। আমারও কিছু ছেলেমেয়ে আছে যারা কাজ করছে। তো আমি কাছে মনে হয় এই স্কুলটা, অ্যাক্টিং স্কুলটা আমি নিজে গার্ডেন করার মতো, আই এনজয় ইট। এবং আমার ছাত্ররা এই ক্লাস শেষে পাগলের মতো আমাকে ভালোবাসে। বাহ, এই যে আপনি এন্ডোর্স করছেন, এটা বিশাল একটা দায়িত্ব পালন করছেন। রাকায়েত ভাই, বাংলাদেশের এভারগ্রিন 3টা ছবির নাম বলেন আপনার পছন্দের। সূর্য দিগর বাড়ি, আর মাটির ময়না, মৃত্তিকা মায়া। এবার আসি বিশদ সিনেমায় আপনার পছন্দের 3টা ছবি। বাইসাইকেল থিফ, পথের পাঁচালী, আর আরেকটা ছবি আমি বলবো, সেটা হচ্ছে কালার অফ প্যারাডাইস। এখন এই মুহূর্তে আপনার যে মেন্টাল স্ট্যাটাস, সেই জায়গায় ব্লকবাস্টার না ফেস্টিভ্যাল টানে অভিনেতা গাজী রাকায়েত? অভিনেতা হিসাবে আমি সব জায়গায় পৌঁছাতে চাই। আমার কাছে কোনো জাত নাই। ব্লকবাস্টার বুঝি না, এটা জানি, এটা ইঞ্জিনিয়ারিং উত্তর হবে। সত্যি কথা, আপনার মন কি এটাই বলছে? আমি একটা গেট আপ নিচ্ছি, এখন আমি দাঁড়িয়ে রাখছি। হ্যাঁ, আমি না একটা গেট আপে আমি থাকতে ভালো লাগে না আমার। ওকে, ডিফারেন্ট একটা জুটি পাচ্ছি, আমার জুটিটা ব্যবহার করে ফেলছে তুফান, এখন জুটিরে কীভাবে কাটা যায় এই চিন্তা করছি। তো আমার সবসময় চেঞ্জ হতে ভালো লাগে। আমাকে কেউ যদি বলে বা তুমি এরকম একটা ক্যারেক্টার হয়ে থাকো, তো আমি তো রেডি, বিকজ আমি নিজেকে ক্যারেক্টার। ঠিক আছে, এবার আসেন রাহেন রাফি আপনার কাছে ডেট চাইলো, তারেক মাসুদ ভাই বাঁচে আছে, তারেক মাসুদও ডেট চাইলো, একই ডেট চাইছে, 21 দিন দেন, কাকে দেবেন? আমার যারা ভক্ত হয়েছে এখন এই তুফানের কারণে তারা কষ্ট পাবে হয়তো, কিন্তু আমি তারেক মাসুদকে দেবো। আনসার পেয়ে গেছি। সোশ্যাল মিডিয়া কতক্ষণ থাকেন? খুব কম, মাঝে মাঝে কিছু পোস্ট করে কেটে পড়ি। আর মাঝে মাঝে ওই অবসর সময় যেটা দেখা হয়, আসলে যখনই থাকি তারপরে নিজেকে গালাগালি করি সময় নষ্ট করে।
আচ্ছা, এমনি পাবলিক ডোমেনে তাদের কমেন্ট, তাদের রিয়াকশনগুলো কেমন? তুফান আমাকে খুব ডিস্টার্ব করেছে। হ্যাঁ, কারণ তুফানের কিছু প্রমোটার আছে, ওদের প্রমোটগুলো এত 1 ঘন্টা 2 ঘন্টা পর পর নিউজ পাওয়া যায়, আমি এটা ইদানিং এডিক্টেড হয়ে গেছি। হ্যাঁ, তুফান কিন্তু আমার ছবি না, আপনার ছবি, কথার কথা বলছি, এটা বিশাল না। আমি বলছি আমার, আই এম নট এ ডিরেক্টর, আই এম নট এ, বাট আমার ছবি চেয়ে বড় হয়ে উঠেছে কেন জানো, এত ক্রেজি কেন আমি। আপনি তুফানে আমার মেয়ে বলতেছে সাকিবের পরে সেকেন্ড ক্যারেক্টার না, আমাকে মেয়ে বলতেছে বাবা তুমি এই কথা বলতে গিয়ে তুফান বলে ফেলছো। আমি বলি তাই নাকি, ও আচ্ছা, এই তুফানটা দাও। আমি কি বলছো এটা, তুমি এটা কি বলছো? আমাকে আসলে মাথার মধ্যে তুফান কাজ করছে। তো তবে তুফানের ব্যাপারে আমি একটু কথাটা বলতে চাই দর্শকের উদ্দেশ্যে। প্লিজ, যারা তুফান ছবিটি দেখেন নাই, এই ছবিটা দেখলে আপনি অনেক বেশি নষ্ট হয়ে যাবেন, আপনার ধ্রুপদী ক্লাসিক্যাল ঢং নষ্ট হয়ে যাবে, আপনার চলচ্চিত্র ভাবনার পরিবর্তন ঘটে যাবে। এইসব ভাবনা থেকে বেরিয়ে এসে আমি বলবো একজন সাধারণ দর্শক হিসাবে সিনেমাটা দেখেন। আমি মনে করি এই সিনেমাটা আমাদের ভাবনার জায়গাতে আমরা আমাদের এই যে ইন্ডাস্ট্রিটাকে, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটাকে সাজানোর ক্ষেত্রে একটি ছেলে যেভাবে চেষ্টা করে যাচ্ছে, সেটা আমাদেরকে অনেক হেল্প করবে। এবং আমি এটুকু বলতে পারি, এই যে মানুষগুলো চিৎকার করতেছে সিনেমা দেখে, এদেরকে অবিশ্বাস করেন না ভাই, এদেরকে লেট ডাউন করেন না, এদেরকে একটু রেসপেক্ট করেন, সিনেমা হলে যান। আমি রিকোয়েস্ট করছি সিনেমাটা দেখেন, তারপরে যা কিছু বলেন। তুফানের বেস্ট সিকোয়েন্স আপনাকে আলাদা করতে বললে, আমি সাকিব খানের শুধু একটি অভিনয়ের অংশ বলছি। ও কিভাবে একটা ক্যারেক্টার অ্যাক্টিংয়ের দিকে ঝুঁকলো তুফান করতে গিয়ে। সেখানে হচ্ছে ও যখন তৈরি হয়ে আসে, যখন ও ওই শান্ত থেকে তুফানের রূপ দান করছে, ওকে যেন একটা বিজনেস ডিল করতে পাঠায় তুফান, তখন শান্ত যখন হাসতে 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 খাট করে যখন চেঞ্জ হয়ে গেল, ওই জায়গাটা আমার সাকিবের অসাধারণ। এটা নিয়ে আরো 3-4 জন একই কথা বললো, একই। এই শটটা এনজি হয়েছিল, এবং আরেকটা জিনিস, হ্যাঁ, এনজি হয়নি না, খুব কম সময়ের মধ্যে এটা করেছি আমি। ওদিন একটু ডিস্টার্ব ছিল, কারণ আমাদের যে পরিমাণ বন্দুক টন্দুক প্যাক আপ হয়ে গেছিলো, রাহিন খুব রাগারাগি করছিল, আবার ওটার জন্য ওয়েট করেছিল। এবং মানে আমার ওই জায়গাটা আমার কাছে মনে হয়েছে অসাধারণ কিছু। আমি অ্যাক্টিংয়ের গ্লিমসের কথা বলি। মিম্মি চক্রবর্তী যখন ওই সাকিবকে বলে এই কথাটি আপনি কয়জনকে বলছেন, ওর ভয়েস টোন বিউটিফুল। ঠিক এরকম অনেকগুলো মোমেন্টাম আছে। তার মধ্যে যেমন আমি যদি সিনেমার বেটার কিছু জায়গা বলি, যেই জায়গাগুলোতে সিনেমাটা খুব ডিফারেন্ট একটি জায়গায় চলে যায় এবং অনেক সুন্দর সুন্দর মোমেন্টাম আছে। হ্যাঁ, যখন একটি অ্যাক্টরকে বলছে তুমি আমারে ভালোবাসো না শিল্পকে ভালোবাসো, ও চিন্তা করে এই পিছনে সিনেমাটাই বলে ফেলে। হ্যাঁ, এরকম কিছু মোমেন্টাম আছে। অ্যাজ অ্যান আর্টিস্ট আমি মনে করি যে শান্ত তাই করবে। হ্যাঁ, আর আমার যে কিলিংয়ের যে বিষয়টা, সাকিবের আরেকটি অ্যাক্টিংয়ের খুব ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে, আমাকে খুন করার পর ওর যে ইমোশনাল জায়গাটা কন্ট্রোল করছে, এবং মিমি চক্রবর্তীর উপর যখন চড়াও হচ্ছে, ওই রাগটা, ওই মানে আক্ষেপটা, এবং ওইখানে যে ওর ইমোশনাল কন্ট্রোল অ্যাক্টিংটা, এটা আমার দারুণ লেগেছে কিন্তু। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ওর অভিনয়ের যে মানে জেস্চারগুলো, যেমন আমি ওকে দেখেছি, পাশে বসে দেখেছি। আমি কিন্তু খুব ড্যাম গুড অবজারভার। আমি নাগরিকে বসে বসে আমি আসাদুজ্জামান নূরের অভিনয় দেখেছি, আলী জাকেরের অভিনয় দেখেছি, খালেদ খানের অভিনয় দেখেছি, আবুল হায়াতের অভিনয় দেখেছি। আমি ওই সিনেমাটা করছি কিন্তু আজকে সাকিব আমার লেকচারের কোর্স ম্যাটেরিয়ালস। হ্যাঁ, যে কেন আজকে তুমি সাকিব কি করেছে এটা আমার জানার বিষয়। সো অনেক চমৎকার চমৎকার মোমেন্টাম আছে, যেটা যেমন চঞ্চল, মানে চঞ্চলের কথাটা বলতেই হবে এখানে। এই চঞ্চল কে আলাদা কি পেলেন চঞ্চল তুফানে? তুফানের চঞ্চলকে নতুন করে কিছু পাই নাই, কিন্তু ওর উপস্থিতিতে আমি বারবার চঞ্চলের হ্যাপিনেস আমার হুমায়ুন ফরিদির কথা মনে পড়ছিল। সত্যি আমার, কারণ ওর একটা ম্যাজিক ও তৈরি করে ফেলছে এখন, বিশেষ করে চঞ্চলের বাচিক অভিনয় সো স্ট্রং।
এবং ও যদি একটা, ওর আমি গলা সম্বন্ধে জানি, ও যদি হুঙ্কার করে এই গড় কাঁপবে, কিন্তু ওর গলা ভাঙবে না। এবং বাংলাদেশে দেখেন ও ওখানে মিলাল ছেলের চরিত্র যেমন অভিনয় করেছে, ইভেন ওর তিনটা ছবি আয়নাবাজিতে তার যে ট্রান্সফরমেশন, ও মাই গড। আমি মনে করি বাংলাদেশের বর্তমান চলচ্চিত্রে যে দুটো একটি ডিফারেন্ট টাইপের ছবি করে যে ছেলেটি চঞ্চল আর সাকিব একটি মেইন ঘরানার, এই দুজন যে প্যারালালি যখন দাঁড়ায়, আপনাকে খেয়ে দেবো স্যার, এই যে জায়গাগুলো, এইটা চঞ্চল যে একটা পাওয়ার জেনারেটিং এবং ও যে একটা জায়গায় চলে গেছে, আমি চঞ্চলকে তো একটু ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টর মনে করি সবসময়। আই লাভ হিম, মানে ভীষণ পছন্দ করি। তবে এই দুজন যখন মিট করে একটা জায়গায়, হ্যাঁ, এই সামনের পরে তুফান 2-তে কী হবে জানি না, এই দুটো কেমিস্ট্রিকে যদি ঠিকমতো ব্যবহার করতে পারে রায়হান, মানুষ অভিনয় দেখার জন্যই আসবে আমার মনে হয়। আর আমি এই ছবিতে 100-এ, মানে আমি যদি বলি কোন ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি মার্কস দেবো, আমি সবচেয়ে বেশি মার্কস দেবো অভিনয়টাকে, ডিরেকশনকে, ডিওপি। এবং আরেকটা জিনিস এখানে সবাই খেয়াল করছে না, সেটা কস্টিউম। আই লাভ ইট। আমাকে যখন মেয়েটি, আমাদের বাংলাদেশের মেয়ে, সবই তো আমরা করেছি, আমাদের ডিওপি আমাদের, কস্টিউম আমাদের, মিউজিক আমাদের। এই মিউজিকটা যে ছেলেটা করেছে ও বিজ্ঞাপনে কাজ করে, কয়েকটা ছবি করেছে, কিন্তু এটা কিন্তু অসম্ভব একটা জায়গায় এসে নিয়ে গেছে, দর্শকের ভিতরে এনার্জিটা ট্রান্সফার করতে পেরেছে। এই আমি গেট আপটা আমাকে যখন পড়ালো, আই লাভ ইট। তো আমার কাছে সবচাইতে আমার কাছে মনে হয়েছে আপনি একটা ছোট চরিত্র, যে কিশোর চরিত্রটি অভিনয় করেছে, মানে ছোটবেলা যে তুফানের, কি অসাধারণ অভিনয় করেছে ছেলেটি। আমাদের যে লোকনাথ, তারপরে যে ছোটোখাটো রোলগুলো যে করেছে এখানে, আমাদের যে সুলতান সুলেমান, মানে ইভেন আপনার ওই যে অন্যান্য ছোট ছোট রোল, প্রত্যেকটা চরিত্র সব মিলায় সত্যি সত্যি একটা মানে রিয়েল গুড কম্বো।